তো 3 নম্বর কবিতাটা হচ্ছে দ্য চিমনি সুইপ। ওকে, এবং একই কবিতা কিন্তু এটা ইনোসেন্সে যেমন আছে, এক্সপেরিয়েন্স সেকশনেও আছে। তো চিমনি সুইপার মানে কি, আমরা এর আগের একটা ক্লাসে বোধহয় দেখছিলাম। চিমনি মানে হচ্ছে বোধহয় চুল্লি, বা মানে আমরা এই বিদ্যুৎ আসার আগে আমাদের এলাকায় হচ্ছে ছোট টাইপের হারিকেন টাইপের ছিল। ওকে, মানে ওইরকম একটা কাচের নল টাইপের, এটাকে বলা হয় চিমনি। আর সুইপার মানে হচ্ছে ঝাড়ুদার, তার মানে যে ওই নল পরিষ্কার করে তাকেই হচ্ছে বলা হয় চিমনি সুইপার। আর এখন আমরা তো এসি টেসি আরো কত কিছু দেখি, বাট ওই সময় তো আর মানে সেই 17, 18, 19 শতকে তো আর এরকম এসি ছিল না। তো তখন আর ইংল্যান্ড একটা শীত প্রধান দেশ, ওদের দেশে ম্যাক্সিমাম শীত থাকে অনেকটা সময় জুড়ে। সো তাদের ঘরের ভেতরে ঠান্ডাকে মানে একটু কমানোর জন্য ওরা ঘরের মধ্যে ফায়ার প্লেস বানাইতো, মানে অগ্নিকুণ্ড বা অগ্নিচুল্লির মতো আর কি। ওইটা দেখাই একটু, তাহলে ভালো বুঝবেন। আর এটা হচ্ছে চিমনি সুইপার না, ফায়ার প্লেস দেখাই। ফায়ার প্লেস, এটা দেখেন। উম, এটা দেখাবো, এটা একটু ভালো আছে। হুম, এগুলো অনেক আধুনিক আর কি, আগে তো আর এরকমটা ছিল না। এই যে এক পাশে কাঠ থাকতো, বা অনেক সময় হচ্ছে আসলে আবার, হুম, যে হচ্ছে এটার এক পাশে কাঠ থাকতো, আবার অনেক সময় দুইটা একসাথে, মানে এরকম একটা বক্সের মতো থাকতো আর কি, বা একটা চুল্লির মতো, এবং যেটার মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালানো হইতো। তো এখন যদি মানে এইভাবে থাকতো, তো ধোঁয়াটা রুমের মধ্যে ঢুকে মানে রুমটা নষ্ট হয়ে যায়, বা হচ্ছে শ্বাসকষ্ট হবে, তাই না? সুতরাং ওরা তখন কি করতো, এখানে একটা চোঙের মতো বসাইতো, এবং যেটা একেবারে উপর দিয়ে বের হয়ে যায়, একেবারে মানে ঘরের চাল ভেদ করে, okay? এবং ধোঁয়াটা ওই উপরের যে নল, ওই নল দিয়ে বের হয়ে যায়। তো দেখা যায় এরকম কন্টিনিউয়াসলি যদি ধোঁয়া বের হয়, অবশ্যই ওখানে কি হবে, ধুলো বা কালি জমবে, আর কি যে কালি জমে ওই ধোঁয়াটা ঠিক মতো বের হইতে পারতো না। তো যেহেতু চোখ বা ওই নলটা অনেক চিকন ছিল, যার ফলে কিন্তু মানে ওইটার মধ্যে দিয়ে বড় মানুষ ঢুকে ওই কালিগুলা পরিষ্কার করতে পারতো না, যার ফলে ছোট ছোট বাচ্চাদের মানে 8-10 বছর বয়সী যে বাচ্চা, ওদেরকে ওই নলের মধ্যে ঢুকিয়ে ওদেরকে ওইগুলো পরিষ্কার করতে বলা হতো। তো এতে কি হতো, অনেক সময় তারা ওখানে মানে অসতর্কতা বশত, বা একটা বাচ্চা কতটুকুই বা পারে, সে অনেক সময় ওই চুল্লির মধ্যে আগুনের মধ্যে পড়ে যাইতো। বা অনেক সময় চুল্লির যে ধোঁয়ায় মানে তার শ্বাসকষ্ট হইতো, এরকম ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা হইতো। ওকে, তো সেই যে যে মানে চিমনি সুইপার যে যে কষ্টসাধ্য জীবন, সেইটা নিয়ে মেনলি উইলিয়াম ব্লেক এই কবিতাটা লিখছে। ওকে, আচ্ছা, এই গেল চিমনি সুইপার কি আমরা আসলে জানলাম। এবার দেখি ওই কবিতাটা আসলে কি আছে। তো যেহেতু এটা ইনোসেন্স, তার মানে এখানে চিমনি সুইপারদের ভালো দিক নিয়েই বলা হবে, বাট এক্সপেরিয়েন্স সেকশনে কিন্তু চিমনি সুইপারদের নেগেটিভ জীবন নিয়ে বলা হবে আর কি। আচ্ছা, দেখি এখানে ইনোসেন্সে কি লেখা আছে। দেখেন বাংলা সামারি আছে, বাংলা সামারিতে কি বলছে, কবিতায় কবি একজন চিমনি সুইপার মানে সেই যে ঝাড়ুদার আর কি সম্পর্কে বর্ণনা করেছেন, যাকে তার মায়ের মৃত্যুর পরে বিক্রি করে দেয়া হয়। মানে চিমনি সুইপারের মা ছিল না, তার বাবা ছিল, সুতরাং তার বাবা তার খোঁজ খবর রাখতো না, এই জন্য চিমনি সুইপারকে মানে বাচ্চাটাকে কারো কাছে বিক্রি করে দেওয়া হয়েছে দাস হিসেবে। যে এবং একজন কি একজন চিমনি পরিষ্কারক হিসেবে সে তার বন্ধু টমের গল্প করছে, মানে ওই যে যে বাচ্চাটা আমরা কবিতায় দেখতে পাই, সে তার একজন মানে অন্য আরেকজন চিমনি সুইপার সম্পর্কে কথাবার্তা বলছে, যার নাম হচ্ছে টম, যে যাকে চিমনির কাজের জন্য উপযোগী করে তুলতে চুল কেটে দেওয়া হচ্ছিল। মানে কি, যেহেতু চুল্লির মধ্যে আগুন থাকতো, সুতরাং আগুন অনেক সময় মাথায়, ওই যে যে ছোট বাচ্চা ওদের মাথার চুলে আগুন লেগে যায়, এই জন্য বাচ্চাদের মাথা ন্যাড়া করে দেয়া হয়তো। মানে কতটা আসলে একটা নির্যাতিত অবস্থা সেটা সামনে আরেকটু আছে, তখনই বুঝতে পারবেন যে ওরা এই জন্য কতটা হাহাকার করতেছে, প্লাস সান্ত্বনাও দিচ্ছে। যে সেতে দুঃখ পেলে কবিতাকে সান্ত্বনা দিচ্ছে, যে একদা যখন সে তার সঙ্গীদের সাথে ঘুমাচ্ছিল, সে স্বপ্নে দেখতে পায় তার মতো অগণিত শিশু কিভাবে এই কাজ করে যাচ্ছে, আর চিৎকার করে তাদের বেদনার কথা বলে বেড়াচ্ছে, কারণ তারা বন্দী আছে কালো কফিনের ভেতর। মানে এখানে যে বাচ্চাটার কথা বলা হয়েছে, সে একবার স্বপ্নে দেখে কি, যে তার মতো আরো অনেক শত শত শিশুকে দিয়ে একই কাজ করানো হচ্ছে। ওকে, এবং তাদের খুব কষ্ট, মানে যে তাদের খুব কষ্ট ফেস করতে হচ্ছে এগুলো করার জন্য। আর তারা সবাই মিলে যেন একটা কালো কফিনের মধ্যে আটকা আছে। এখানে কফিন দ্বারা ইন্ডিকেট করা হয়েছে কি, ওই চিমনির যে মানে সেই নলটা, নলের যে অন্ধকারাচ্ছন্নতা, ওইটা বলা আছে ওখানে, যে চিমনির অন্ধকারাচ্ছন্ন থাকে। হঠাৎ ওই বাচ্চাটা কি দেখতে পায়, একজন অ্যাঞ্জেল, মানে এটা কিন্তু তার স্বপ্ন, এটা কিন্তু বাস্তবিক না, তার স্বপ্নে দেখতে পাচ্ছে এগুলো সব। যে হঠাৎ করে ওখানে একজন অ্যাঞ্জেল বা ফেরেশতা আসছে, কেন, যে ওই যে যে কফিন থেকে তাকে মুক্ত করতে, মানে তাকে চিমনি সুইপারের জব থেকে তাকে
নিয়ে যাওয়ার জন্য, যে তোমাকে আর এত কষ্টসাধ্য কাজ করতে হবে না। মানে এটা হচ্ছে তার স্বাধীনতার একটা সিম্বল। এবং তার হাতে একটা চাবি আছে, চাবিটা কেমন উজ্জ্বল। দেখেন এটা কিন্তু একটা মানে পজিটিভ সাইন, কারণ আমরা ইনোসেন্স সেকশন নেগেটিভ কোনো ওয়ার্ড এখানে পাবো না, বা নেগেটিভ কোনো ধ্যান ধারণা এখানে নাই, কারণ এটা হচ্ছে বাচ্চাদের একটা জগৎ যেখানে শুধু আনন্দ, পবিত্রতা এই রকমের সবকিছু ইউজ করা হয়েছে। যে মুক্তিপ্রাপ্তির পরবর্তীতে ওই যে ফেরেশতা বা হচ্ছে অ্যাঞ্জেল আসছে, সে এসে সেই যে কফিন মানে কালো কফিন, ওইটা সেই কফিনের হচ্ছে তালা ভেঙে বা তালা সে চাবি দিয়ে খুলে তাদেরকে মুক্ত করে দিচ্ছে, সেই যে সমস্ত বাচ্চা কাচ্চারা ওটার মধ্যে আটকানো ছিল। ওকে, যে মুক্তিপ্রাপ্ত শিশুরা একটা তখন সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে মানে তারা ওখানে গিয়ে খেলা করতেছে, মাঠে গিয়ে তারা সুন্দরভাবে গোসল করতেছে ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড নদীর কি বলছেন যে নদীর জলে তাদের সমস্ত কালি মুছে ফেলে, মানে এখন আর তাদের গায়ে কোনো কালি থাকবে না, মানে তাদের এখন আর ওইরকম ওই যে চিমনি সুইপারের যে কাজ এগুলো করতে হবে না, তারা ধুয়ে মুছে পবিত্র হয়ে গেছে একেবারে। যে খেলা শেষে যখন তারা ফিরে আসছিল সূর্যের আলোয়, তাদের প্রচন্ড উজ্জ্বল দেখাচ্ছিল, মানে ইন্ডিকেট করা হচ্ছে যে তারা দেখতে শুনতে অনেক ভালো ছিল, এটা কিন্তু পবিত্রতার সিম্বল। এরপর যে অ্যাঞ্জেলটি টমকে বলেছিল যদি সেও ভালো ছেলে হয় তবে সেও শিশুদের মতো মুক্তি পাবে। তারপর তার ঘুম, মানে এখানে তার বলতে হচ্ছে ওই যে যে ছেলেটা আর কি, যে তার ঘুম ভেঙে যায় এবং সে স্বপ্ন থেকে বেরিয়ে এসে দেখে যে তার জীবন সাথীরা বা সঙ্গী সাথী যারা আছে কাজের জন্য তৈরি হচ্ছে, এবং মনে মনে খুশি এটা ভেবে যে একদিন ঈশ্বর কি যে ঈশ্বর একদিন তাদের এই কষ্ট থেকে মুক্তি দেবে। তার মানে এই কবিতায় আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাচ্চা, একটা চিমনি সুইপার, মানে একটা বাচ্চা যেখানে একজন চিমনি সুইপার, তো তাদের অনেক ভোরে এই চিমনি সুইপারের কাজে যেতে হয় আর কি। ওকে, সুতরাং এই জীবনটা তার একদম ভালো লাগে না। এই জন্য মানে একদিন সে স্বপ্ন দেখে যে তাদের যে তার মতো হাজার হাজার যে বাচ্চা, মানে এখানে কবি বলতে তাকে সান্ত্বনা দিচ্ছে এগুলা একটা স্বপ্নের মাধ্যমে, যে একজনই বাচ্চাটা স্বপ্ন দেখছে যে তার মতো আরো শত শত চিমনি সুইপার এমন আছে, সুতরাং তার একারই যে খারাপ লাগে এমনটা না, ওই যারা যারা চিমনি সুইপার আছে তার মতো সবারই এরকম খারাপ লাগে। এরপরে বাচ্চাটা আরো স্বপ্ন দেখছে যে তারা যেন সবাই মিলে একটা কফিনের মধ্যে আবদ্ধ বা তালাবদ্ধ আছে। এরপরে ওখানে একজন অ্যাঞ্জেল আসছে বা ফেরেশতা আসছে, এখানে এই ফেরেশতা দ্বারা গডকে ইন্ডিকেট করা হইতে পারে, জিসাস খ্রাইস্টকে ইন্ডিকেট করা হইতে পারে। ওকে, বা সমাজের মানে যে এই যে বদ্ধ বলতে ধারণা, এই যে কুসংস্কার, এগুলো মূলে যে কি এগুলোর মূলে যে কুঠারাঘাত করে তাকে ইন্ডিকেট করা হইতে, মানে এমন কোন নিয়ম বা আইনকে ইন্ডিকেট করা হইতে পারে। যাই হোক, তো এর পরবর্তীতে অ্যাঞ্জেলটা এসে বাচ্চাদের ওই কফিন থেকে বের করে দিয়েছে, এবং বাচ্চারা দৌড়ে, মানে এখন আর তাদের কোনো কাজ করতে হবে না, তারা একেবারে খেলাধুলা করতে পারবে, এই জন্য তারা দৌড়ে মাঠের মধ্যে চলে গেছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছে, একেবারে গোসল করে আসছে, যে যে তাদের গায়ে আর কোনো কোনো প্রকার কালি নেই, মানে চিমনির কোনো কালি নেই আর কি। ওকে, এবং খুবই মানে হচ্ছে এইটা বলে ওই বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে যে তোমরা যেমন এখন খেলা করতে পারতেছো, যে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট নাই, সুতরাং তোমরা যদি ভালো মতো কাজ করো, মানে তোমাদের কষ্ট হচ্ছে এটা শিওর বা এটা নিশ্চিত, তারপর তোমরা যদি এই কাজটা করে যাও, ঈশ্বর তোমাদের মানে এই দুনিয়াও যদি তোমাদের অনেক মানে হচ্ছে নির্যাতন দিচ্ছে বা নির্যাতন করতেছে এই দুনিয়ার লোকজনরা, কিন্তু ঈশ্বর তোমাদেরকে ওই যে তুমি স্বপ্নটা দেখছো যে তোমরা অনেক মানে স্বাধীন জীবনযাপন করতে পারছো, তোমাদেরকে পরবর্তী জীবনে ওইরকম একটা স্বাধীন জীবনযাপন করার ব্যবস্থা ঈশ্বর করে দিবে, সুতরাং তোমরা কষ্ট না পেয়ে যে কাজ করতে দিচ্ছে তোমরা কাজটা করে যাও। এগুলা বলে কবি এই কবিতায় ওই বাচ্চাটাকে সান্ত্বনা দিচ্ছে যে একজন চিমনি সুইপার। সামনে এটা সম্পর্কে আইডিয়া হয়েছে? অদিতি আর হচ্ছে সামিয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা ইংরেজি সামারিটা পড়ে দেখেন কি লেখা আছে। The chimney sweeper is a very short and interesting poem, আর এটা কিন্তু আপনাদের পার্ট মানে অ্যাডভান্স রিডিং রাইটিং স্কিলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা, এটাও প্রায় আসে। ওকে, এটা মনে হয় কোন একবার আসছিল জানো, যে is written by উইলিয়াম ব্লেক। এটা কিন্তু উইলিয়াম ব্লেক, it consists of 6 stanzas with the rhyme scheme ABAB, এবং এখানে টোটাল 6টা স্ট্যানজা আছে। ওকে, এবং মানে প্রত্যেক স্ট্যানজা 4 4 করে লাইন, এবং রাইম স্কিম কি AABB এরকমটা আর কি। তার মানে টোটাল 24 লাইন কবিতা। In the first stanza, the poet introduces us with a young boy who has been forced to be a chimney sweeper, যে বাচ্চাটা মানে সরি, এই কবিতার শুরুতে আমরা একটা ছোট বাচ্চা সম্পর্কে জানতে পারি যাকে একজন চিমনি সুইপার হওয়াতে বাধ্য করা হয়েছে। কেন? তার বাবা তাকে বিক্রি করে দিয়েছে, কারণ তার মা নাই এই জন্য। ওকে, এরপর বলছে যে the poet describes about the child who lost his mother, না, who has lost his mother at a very early age, সে খুব অল্প বয়সে তার মাকে হারিয়েছে, and his father sent him to be a chimney sweeper, এবং তার বাবা তাকে বিক্রি করে দিয়েছে একটু চিমনি সুইপার হতে। Then the poet talks about a chimney sweeper whose name is Tom Dacre. এরপরে কবি মানে এই কবিতার যে স্পিকার বা যে বাচ্চাটা, সে অন্য আরেকজন চিমনি সুইপার সম্পর্কে কথা বলছে, মানে তার মতো আরেকজন সম্পর্কে কথা বলছে যার নাম টম ডেক্রি। এটা পার্টেতে আসে যে এই কবিতায় একটা ছেলের নাম আসে, একটা চিমনি সুইপার নাম আছে, তার নাম কি, মানে যে স্পিকার তার কিন্তু নাম নাই। ওকে, অন্য একজনের নাম আছে, নাম কি টম ডেক্রি, TOMDACRE, টম ডেক্রি, এটা মনে রাখেন, পার্টের জন্য ইম্পর্টেন্ট। যে his hair is as like as a lamb wool but it is shaved, ওই টম ডেক্রির মাথার চুল কেমন, একেবারে ল্যাম্বের মতো পবিত্র, মানে একটা মেষের চুল যেমন হোয়াইট পবিত্র ওইরকম তার চুলও হোয়াইট পবিত্র টাইপের আর কি। ওকে, বাট ইট ইজ শেড, কিন্তু
যখন তাকে চিমনি সুইপার বানানো হয়েছে তার মাথার চুলগুলো ফেলে দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে নির্যাতনের সিম্বল, যে তাদেরকে এরকম নির্যাতন করা হতো। যে বিকজ when he goes to clear the soot of chimney, soot মানে হচ্ছে কালি, কারণ যখন ওই টম ডেকটি সেই চিমনি মানে পরিষ্কার করার জন্য যাবে, অনেক সময় তার চুলে আগুন লেগে সে মারা যাইতে পারে, এই জন্য তার চুলটা কেটে ফেলা হয়েছে। এটা কিন্তু নির্যাতন। ইট বিকামস ডেঞ্জারাস ফর হিম, এটা তার জন্য ভয়ানক হবে যদি চুল না কাটে। Once when he was sleeping with his companions Dick, Joe, Ned and Jack, এছাড়া এখানে টম মানে হচ্ছে যে বাচ্চারা স্বপ্ন দেখছে, ওকে, সে স্বপ্ন কি দেখে, যে সে আরো অনেক বাচ্চাদের সাথে ঘুমিয়ে আছে, মানে একটা কফিনের মধ্যে আছে। যেমন এখানে কয়েকটা বাচ্চার নাম বলা হয়েছে, ডিক, জো, নেড, জ্যাক, এরা। হি saw a sweet dream, সে হঠাৎ একটা স্বপ্ন দেখছে। হি saw that they were locked up in a black coffin, যে তাদের সবাইকে একটা কফিনের মধ্যে আটকে রাখা আছে। কফিন মানে হচ্ছে খ্রিস্টিয়ান কেউ মারা গেলে তাকে যে একটা বক্সের মধ্যে রাখে, ওটাকে বলা হয় কফিন, ওকে। তো এখানে কিন্তু কবিতায় কফিন দ্বারা সিম্বলাইজ করা হয়েছে কোনটাকে, ওই চিমনি সুইপ মানে চিমনিকে, মানে সেই যেটা দিয়া কি কালি বের হয় ওইটাকে, এই জন্য ওখানে আছে ব্ল্যাক কফিন, কালো কফিন। এবার সাডেনলি অ্যান অ্যাঞ্জেল কেম অ্যাক্রস দেম উইথ এ ব্রাইট, কিন্তু হঠাৎ করে তাদের কাছে একজন ফেরেশতা আসে এবং যার হাতে উজ্জ্বল চাবি। দেখেন, চাবি কিন্তু এমনিতে হইতে পারতো, বাট এখানে ব্রাইট কে বলা হয়েছে কারণ এটা পবিত্রতার সিম্বল। যে she opens the coffin, এবং ওই যে যে হচ্ছে অ্যাঞ্জেল, সে কি করে কফিনটা খুলছে and set them all free, এবং সমস্ত বাচ্চাদের সে কফিন থেকে মুক্ত করে দিয়েছে। এটা তারা ইন্ডিকেট করেছে কি, যে বাচ্চাদেরকে দিয়ে এখন আর এই কাজ করানো হবে না, যে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে এই কাজ থেকে, যে তাদেরকে রিজাইন দেওয়া হয়েছে, এটা ইন্ডিকেট করা হয়েছে কিন্তু। যে সো দ্য চিমনি সুইপার্স বিকাম সো মাচ এনচ্যান্টেড, মানে তারা প্রচন্ড আনন্দিত হয়েছে, এনচ্যান্টেড মানে আনন্দকে আনন্দিত হওয়া বা বিমুগ্ধ হয়ে যাওয়া, দ্যাট দে আর লাফিং, তারা হাসতেছিল, প্লেইং খেলা করতেছিল, এন্ড সুইমিং ইন দ্য রিভার, এবং তারা নদীতে সাঁতার কাটতেছিল। দে অল আর ন্যাক, এবং তারা সবাই এখানে নেক্সট ছিল, মানে যা যে ছোট অবস্থায় কিন্তু সবাই মূলত নেক্সট টাইপের থাকে, মানে এক কথা উলঙ্গ টাইপের আর কি। এটাও কিন্তু পবিত্রতার সিম্বল, কারণ যে ছোটদের মানে যে তারা ছোট থাকা অবস্থায় তাদেরকে নেক্সট করলে কিন্তু মানে এটা লজ্জাজনক না আর কি, ওকে, বা নেগেটিভ কিছু না। সো তারা এতটাই ছোট ছিল যে তাদেরকে নেক্সট বলা হয়েছে আর কি। যে সিম্বলাইজেস দ্য হোলিনেস এন্ড পিউরিটি, এটা ইন্ডিকেট করা হয়েছে কি, যে তাদের মধ্যে তখন হোলিনেস বা পিউরিটি ছিল, মানে পবিত্রতা ছিল আর কি। when Jesus Christ born on earth as an infant, এবং এটাকে কম্পেয়ার করা হয়েছে কোনটার সাথে, খ্রাইস্টের সাথে, যে খ্রাইস্ট যখন দুনিয়াতে একজন বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ নেকেড অলসো, সে কিন্তু এরকম নেকেড ছিল, ওকে। তার মানে এখানে বাচ্চাদের নেকেডনেস এর সাথে কম্পেয়ার করেছে খ্রাইস্টের নেকেডনেস বা খ্রাইস্টের সাথে, এক কথা মানে এখানে বাচ্চারা হচ্ছে খ্রাইস্টের সিম্বল। সো দা পোয়েট কম্পেয়ারস দা চিমনি সুইপার উইথ জিসাস খ্রাইস্ট, এর জন্য কবি এখানে বাচ্চাদের চিমনি সুইপারদেরকে জিসাস খ্রাইস্টের সাথে কম্পেয়ার করেছে, মানে ঈসা আলাইহিস সালামের সাথে। At last the poet consoles them that if they are good person, এবং কবি লাস্টে ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তোমাদের যে এত কষ্ট, তোমাদেরকে দিয়ে চিমনি সুইপ করানো হয়, বাট তোমরা যদি ভালো মানুষ হও and do their work properly, এবং তোমাদের কাজ সঠিকভাবে করো, এই দুনিয়ায় যদিও তোমরা কষ্ট পাচ্ছ, বাট ঈশ্বর বা জিসাস খ্রাইস্ট তোমাদের ক্ষমা করে দিবে, যে they will get the pardon of the God of or Jesus Christ as their father, so they become happy. তো এইগুলা শোনার পরে ওই যে ওখানে যত বাচ্চারা ছিল সবাই খুশি হয়ে গেছে, যে আমাদের কষ্ট এখন আমরা সহ্য করতে পারবো, কোনো সমস্যা নেই। যে and wanted to do their duty properly though it seems arduous, সে যদিও তাদের এই কাজটা কঠিন মনে হয়, তারপর তারা মানে হ্যাপিলি বা হাসি খুশি মেনটেন করে মানে তারা করতে চলে যাচ্ছে। তার মানে এই কবিতায় খুবই বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে যে তোমাদের মানে নির্যাতন করা হচ্ছে এরকম কাজ করিয়ে নেওয়ার মাধ্যমে, বাট ঈশ্বর তোমাদের অবশ্যই এর জন্য পুরস্কৃত করবে। এই যে দ্য চিমনি সুইপার ইনোসেন্স সেকশন নিয়ে কোনো সমস্যা আছে? অদিতি আর হচ্ছে সামিয়া। না ভাইয়া মানে কবিতাটা তো স্পিকার মানে হইলো যে ছোট বাচ্চাটা। হুম, ছোট বাচ্চাটা। হ্যাঁ মানে ও মানে কি সম্পর্কে, মানে ও কতটুকু বলছে? মানে ওর বয়স কতটুকু তাই? না না, ও মানে কতটুকু বলছে যে আরেকটা বাচ্চা সম্পর্কে? না, ও তো বলছে এই পর্যন্ত, যে হচ্ছে ওর মতো আরো এখানে অনেক মানে বাচ্চা কাচ্চা আছে, যেমন টম ডেকরি, ডিক, জো, নেড, জ্যাক, মানে এরা সবাই আর কি, ওকে। এই স্বপ্ন সবকিছুই তার, মানে তার সাথে অন্য যারা আসলে নাম আছে জাস্ট এখানে, ওকে। এখানে এই স্বপ্নটা সেই দেখছি আর কি, যে সে দেখে তাদের সবাইকে একটা কফিন আটকে রাখা হয়েছে, এর পরবর্তীতে একটা অ্যাঞ্জেল আসছে, তাদের সবাইকে মুক্ত করে দিয়েছে, দেন তারা খেলাধুলা করছে, লাস্টে কবি ওদেরকে সান্ত্বনা দিচ্ছে যে তোমরা যে কাজ করতেছো এই জন্য তোমরা দুঃখ পেও না, বরঞ্চ ঈশ্বর তোমাদের মানে পুরস্কৃত করবেন আফটার লাইফে। মানে এখানে সবকিছুই বাচ্চাটাকে কেন্দ্র করি ভাইয়া। মানে এই সবকিছুই বাচ্চাটার কল্পনা? হ্যাঁ, ওই বাচ্চাটা একটা কল্পনা, মানে কল্পনা বলতে এটা তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে কল্পনার মাধ্যমে, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আছে এটার যে সেকেন্ড পার্ট আর কি, এক্সপেরিয়েন্সের যে পার্ট, একই নাম কিন্তু, ওকে, এটাও চিমনি সুইপার, কিন্তু ওইটা ছিল ইনোসেন্স
আর এটা এক্সপেরিয়েন্স। এখানে আমরা দেখবো চার্চদের লোকদের আসলে ভন্ডামি কেমন, ওকে, এবং ওদের যে নির্যাতনটা কিভাবে আসলে এক্সপ্রেস করা হয়েছে। এক মিনিট, একটু পানি খেয়ে নিই। Okay. তো দেখেন এখানে কি বলছে যে দ্য চিমনি সুইপার এক্সপেরিয়েন্স সেকশন, যে এই কবিতাটি উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স এর দ্য চিমনি সুইপার কবিতার সম্পূর্ণ বিপরীত, মানে উল্টো চিত্র এখানে আমরা পাবো। সংস অফ ইনোসেন্সে দেখা যায়, দেখেন ওখানে কবিতাটা কিন্তু শেষে আমরা কি দেখছি, বাচ্চারা খুব খুশি, তার মানে ওখানে মানে একটা পজিটিভ ভাইব আছে। যে সংস অফ ইনোসেন্সে দেখা যায় বালকেরা আনন্দে মেতে উঠেছে, যা আমাদের কাছে সুখের অনুভূতি উপস্থাপন করে। কিন্তু পরবর্তী কবিতায়, মানে এইটার কথা বলছে, আমরা দেখি বালকদের একাকিত্ব। আচ্ছা, এখানে বানানটা বলেছে, এটা হবে তাদের। তাদের পিতামাতা তাদেরকে চিমনি পরিষ্কারের কাজে রেখে গির্জায় প্রার্থনায় যোগদান করে, মানে টোটাল একটা আইরনিক্যাল কথা, যে আপনার বাবা মা আপনাকে কাজ, মানে আপনাকে কাজ করিয়ে কি কাজ করাতে পাঠাচ্ছে ছোট অবস্থায়, এবং সেটা খুব জঘন্য একটা কাজ, এবং তারা কোথায় গেছে, চার্চে গেছে প্রার্থনা করার জন্য। একটা ভন্ডামি, ওকে, এই ভন্ডামিকে ইন্ডিকেট করা হয়েছে বা রেফার করা হয়েছে এখানে। যখন পিতামাতা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনারত, তখন বালকেরা, মানে তাদের সন্তানদের কথা বলছে, চিমনির কালি মুছতে ব্যস্ত। এই কবিতায় কবি চিমনি সুইপারদের করুণ অবস্থা আমাদের সামনে উপস্থাপন করছেন। এছাড়া তৎকালীন গির্জার অব্যবস্থাপনা ও পিতামাতার অশিক্ষাও কবি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। মানে দেখেন চার্চের লোকজনদের কাজ কি, বা যারা ধর্মের সাথে সম্পর্কিত থাকে তাদের কাজ কি, যে যদি কোনো অনৈতিক কাজ বাজ হয় বা নেগেটিভ কাজ হয় সেগুলোকে বাধা দেওয়া, তাই না? তো চার্চের লোকজনরা এইগুলা করতে আরো মানে উৎসাহিত করতে, বলতো তারা বাচ্চাদেরকে ইউজ করে ভন্ডামি করতে আর কি, ওকে, এরকম টাইপের। সো চার্চে যে ভন্ডামি বা তাদের বাচ্চা মানে কি, এই যে যে হচ্ছে এখানে যে সমস্ত বাচ্চা কাচ্চাদের কথা বলছে, যে তাদের যারা মা বাবা, এদের যে হচ্ছে এই যে কুসংস্কার বা এদের যে এই যে যে মানে পক্ষপাতিত্ব আচরণ, এগুলাকে মূলত এই এক্সপেরিয়েন্স সেকশন উপস্থাপন করা হয়েছে। দেখেন কি আছে, ইন দ্য ওপেনিং স্ট্যান্জা the speaker called the chimney sweeper by the indication of a little black thing among the snow। কবিতার শুরুতে কবি একটা চিমনি সুইপার সম্পর্কে বলছে, কি বলছে, তাকে বলা হয়েছে এ লিটল ব্ল্যাক থিং। দেখেন তাকে একটা জন্তুর সাথে, মানে জন্তুরা, তাকে একটা জিনিসের সাথে কম্পেয়ার করা হয়েছে। এ লিটল ব্ল্যাক থিং বলছে, থিং মানে কিন্তু মানে কোনো জিনিস বোঝায়। অ্যামাং দ্য স্নো, মানে ওই সময় তো বরফ পড়তেছিল আশপাশে, সুতরাং বরফের মধ্যে সে একটা ব্ল্যাক থিং, মানে তার গায়ে কালি লেগেছিল, যেটা তাকে ব্ল্যাক থিং বলা হয়েছে। তার মানে দেখেন ওদেরকে হেয় করে নেগেটিভলি উপস্থাপন করা হয়েছে, মানে ওরা যে কতটা সেই একটা নির্যাতিত জীবন যাপন করেছিল সেইটি এইটার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তো দ্য চিমনি সুইপার্স ওয়ার ক্রাইং, যে তারা কান্না করতেছিল, এন্ড দেয়ার প্যারেন্টস হ্যাড বিন গন টু দ্য চার্চ ফর প্রেয়িং টু গড। এবং ওই বাচ্চাদের যে মা বাবা, তারা চার্চে গিয়েছিল হচ্ছে প্রার্থনা করার জন্য গডের কাছে। The parents thought that they had done the right thing with their children, এবং তাদের মা বাবারা এটা মনে করছিল যে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে কাজে পাঠিয়ে দিয়ে আসলে সঠিক কাজ করতেছি। But they could not understand that their children were in suffering। তবে তারা একটু এক সময়ের জন্য ভাবতো না যে তাদের বাচ্চা কাচ্চারা এরকম সাফার করতেছে। তার মানে তারা আসলে কি ওইরকম মানে অবুঝ ছিল, ওকে, বা তাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না, বা তারা জানা সত্ত্বেও এগুলা উপেক্ষা করে যাইতে, জাস্ট সমাজটাই ওইরকম ছিল। they clothed their children of the clothes of death, যে তারা তাদের বাচ্চা কাচ্চাদেরকে শীতের পোশাক পরিয়ে দিচ্ছে, মানে সেই কাজ করতে যাওয়ার জন্য যে পোশাক পরানো লাগে সেই পোশাক পরিয়ে দিচ্ছে। ওই পোশাককে কম্পেয়ার করা হয়েছে কোনটার সাথে, ক্লোথস অফ ডেথ, মানে এইটা যেন ওই বাচ্চাদের কাছে মৃত্যু সম পোশাক আর কি, মানে মৃত্যু সম পোশাক বা মানে মৃত্যু সমাজে ক্লথ আর কি। and they also taught their children how to ouse, এবং তারা বাচ্চাদেরকে শেখাচ্ছে কিভাবে আসলে এরকম যন্ত্রণা সহ বা মানে দুর্বিষহ জীবন যাপন করতে হয়।
আইরনি লাইস ইন দ্য লাস্ট স্ট্যান্জা। সুতরাং আমরা কি দেখি এই কবিতায় সব জায়গায় জুড়ে আসলে আইরনি ইউজ করা হয়েছে, জাস্ট মানে যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে না, বরঞ্চ উল্টোটাকে বোঝানো হচ্ছে, এটাকে বলা হয় সাহিত্য আইরনি। দ্য প্যারেন্টস ফাইন্ড দ্য চিলড্রেন আর ড্যান্সিং মেরিলি অ্যাট ওয়ার্ক, যে ওই মানে যে সমস্ত বাচ্চা কাচ্চারা হচ্ছে এরকম চিমনিসি, বা তাদের মা বাবারা এটা মনে করে তাদের বাচ্চা কাচ্চারা তো মানে কি হাসি খুশিতে আছে, বা তারা নাচ গান করতেছে, আনন্দ ফুর্তি করতেছে কাজ করে, ওকে, তারপরে তারা তো ভালো আছে, বাট আসলে তারা ভালো নেই, জাস্ট তাদের বাহ্যিক দিক, আভ্যন্তরীণ দিক থেকে তারা এগুলো সহ্য করতে পারতেছে না। at work and they believe that they have done no harm to them, এবং তাদের মা বাবারা কি মনে করতেছে, তারা তাদের বাচ্চা কাচ্চাদেরকে কাজে পাঠিয়ে দিয়ে কোনো ক্ষতি করতেছে না। দ্য চার্চ এন্ড মানে এখানে চার্চ দ্বারা প্রিস্ট বা যাজক সম্প্রদায়কে ইন্ডিকেট করা হয়েছে, এন্ড স্টেট দ্বারা রাজাকে ইন্ডিকেট করা হয়েছে, আর সিন অ্যাজ বিং ইন লিগ টু মেইনটেইন অ্যান আনজাস্ট অর্ডার অফ থিংস, যেখানে রাজা বা চার্চ এরা কি ভণ্ড, এরা লোকজনদের ওই বাচ্চা কাচ্চাদের মানে যে এই দুর্বিষহ জীবন এগুলো সম্পর্কে জানে, বাট তারা কোনো স্টেপ নেয় না এগুলোর এগেইনস্টে, তার মানে তাদের ভণ্ডামি আসলে এখানে উপস্থাপন করা হয়েছে। যে the hypocrites and self-deceivers flourish at large in their reign and the downtrodden ways like the chimney sweepers suffers a lot, যে ওই মানে টোটাল রাজ্য জুড়ে বা চার্চ জুড়ে আমরা কি দেখি, হিপোক্রিট বা ভণ্ড লোকজন বা সেলফ ডিসিভ মানে স্বার্থপর লোকজন, যারা বাচ্চা কাচ্চাদেরকে ইউজ করতেছে চিমনি সুইপারের মতো জঘন্য একটা কাজ করিয়ে, ওকে। তো সেই যে মানে জঘন্য চিত্র বাচ্চাদের উপর কেমন নির্যাতন করা হচ্ছে, তারা কেমন দুর্বিষহ জীবনযাপন করতেছে, যেখানে তাদের মা বাবারা এগুলো সম্পর্কে জানেই না, বা তারা জানা সত্ত্বেও একেবারে অসচেতন, তারা কোনো প্রকার স্টেপ নেয় না, সেই নেগেটিভ দিকগুলোই মূলত চিমনি সুইপার এটার এক্সপেরিয়েন্স সেকশন উপস্থাপন করা হয়েছে। তো আমরা দেখেন ইনোসেন্ট সেকশন আমরা কিন্তু দেখছি বাচ্চারা লাস্টে হ্যাপি, ওকে, মানে ওখানে একটা একটা পজিটিভিটির মাধ্যমে কবিতাটা শেষ হয়ে যায়, বাট এই কবিতায় মানে এই সেকশনে বাচ্চাদের যে নেগেটিভ চিত্র সেটাই উপস্থাপন করা হয়েছে, যে তাদেরকে বলা হয়েছে কি ব্ল্যাক থিং অ্যামাং দ্য স্নো, মানে সাদা বরফের মধ্যে তারা হচ্ছে ব্ল্যাক থিং, ওকে, সাদা আর কালো দুইটা কিন্তু আলাদা জিনিস না, মানে এখানে আয়রন ইউজ করা হয়েছে, ওকে, মানে আমরা বলি না যে কি গোবরে পদ্ম ফুল এরকম টাইপের, মানে অপাত্রে হচ্ছে ভালো কিছু ঢালা, এখানে এই যে যে হচ্ছে হোয়াইট মানে স্নো, এটা কি হোয়াইট বা পবিত্রতার সিম্বল, যেখানে বাচ্চাদের মতো মানে ওই যে যে একটা কি হচ্ছে ব্ল্যাক থিং ওখানে আছে, তার মানে এটা নেগেটিভ হইতে উপস্থাপন করছে কবি, জাস্ট তাদের দুর্বিষহ জীবন উপস্থাপন করার জন্য। এছাড়া তাদের মা বাবারা মনে করে তাদের বাচ্চা কাচ্চা অনেক ভালো আছে, যে তারা আনন্দ ফুর্তি করে কাজ করতেছে, বাট তাদের আসলে যে দুর্বিষহ জীবন এগুলো সম্পর্কে তাদের মা বাবারা জানেই না, ওকে, বা জানলেও তারা কোনো প্রকার মানে ওইগুলা দূর করা কোনো স্টেপ নেয় না, বরঞ্চ তারা মনে করে তাদের বাচ্চা কাচ্চাদের সাথে তারা ভালো কাজই করছে বা যৌক্তিক কাজই করছে, এবং তারা ঈশ্বরের কাছে গিয়ে মানে কি করতেছে, প্রে করতেছে গডের কাছে, ওকে। তো এই ভণ্ডামি গুলোই মূলত কবিতায় খুবই উপস্থাপন করছে। এইটা নিয়ে সমস্যা আছে? অদিতিয়ার্স সামিয়া? না ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা নেক্সট দেখি হোলি থার্সডে, ওকে। তো হোলি থার্সডে এটা একটা ইনোসেন্স সেকশন, হোলি মানে কি পবিত্র, থার্সডে মানে বৃহস্পতিবার মূলত, ওকে। তো মানে অনেক ধর্মী আছে, যেমন যারা হিন্দু তারা কি বৃহস্পতিবারকে বলে লক্ষ্মীর দিন, বা এই দিন তারা মানে একটু স্পেশাল পূজা অর্চনা করে এরকম, বা ইসলাম ধর্মে আছে রবিবার দিনকে তারা কি সরি শুক্রবার দিন বলে জুম্মার দিন, বা যারা হচ্ছে খ্রিস্টিয়ান টাইপের বা ইহুদি টাইপের মনে হয় তারা হচ্ছে রবিবার দিন চার্চে যায় এরকম, ওটাকে বলে সাবাথ ডে আর কি, ওকে, থার্ড ইয়ার আছে ওগুলো দেখো। তো এখানে ওইরকম একটা দিনের কথা বলা হয়েছে যেটাকে বলা হয়েছে থার্সডে, ওটা একটা হলিডে, ওকে, কারণ কি ওই দিন তারা খ্রাইস্টের নামে কোনো একটা পূজা অর্চনা করে, মানে কোনো একটা স্তবস্তুতি করে আর কি, ধর্মীয় আলাপ আলোচনা করে। তো দেখেন কি বলছে, যখন হোলি থার্সডে, তো এখানে হোলি থার্সডে বলতে কোন দিনটা, অ্যাসেনশন ডে, অ্যাসেনশন ডে বলতে কি বোঝানো, অ্যাসেনশন মানে উত্তরায়ণ, মানে হচ্ছে যে উপরের দিকে উঠে যায়। তো মানে খ্রিস্টিয়ান বা ইসলাম ধর্ম অনুযায়ী এরকম একটা কনসেপ্ট আছে যে খ্রাইস্টকে যখন হত্যা করে, ইসলাম ধর্ম বসে এটা স্বীকার করে না যে তাকে হত্যা করেছে, ইসলাম ধর্মের কনসেপ্ট এমন যে হচ্ছে খ্রাইস্ট সে হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাকি সাত আসমানে নিচ আসমানে মানে উঠিয়ে নিয়ে গেছে আর কি, ওকে, সপ্ত আসমানের লাস্ট আসমানে এরকমটা। আর এই যে যে খ্রিস্টান ধর্ম অনুসারে আছে যে খ্রাইস্ট সে তার লাইফ স্যাক্রিফাইস করছে সমস্ত খ্রিস্টিয়ানদের মানে ভালোর জন্য আর কি, ওকে, বা খ্রিস্টিয়ানদের যত পাপ আছে সব খ্রাইস্টের মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গেছে আর কি। এরপরে সে তার ফাদারের কাছে চলে গেছে, এই যে চলে যাও এটাকে তারা বলে অ্যাসেনশন ডে, মানে উপরে ওঠার দিন আর কি, বা উত্তরণের দিন। যে বলছে দ্য ক্লিন স্ক্রাবেল চ্যারিটি স্কুল চিলড্রেন অফ লন্ডন ফ্লো লাইক এ রিভার টুয়ার্ডস সেন্ট পল ক্যাথেড্রাল, তো ওইরকম একটা দিনে সেই যে যে খ্রিস্টিয়ান চার্চ সেখানে অনুষ্ঠান হয়, ওকে, মানে যে কি বলে ছোটখাটো যারা চার্চের মানে এতিম যে চার্চ গুলো আর কি, বা মানে হচ্ছে যেখানে এতিম বাচ্চা কাচ্চা থাকে আর কি, ওকে, সেই সমস্ত এতিম বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে একটা অনুষ্ঠান করানো হয়, গান টান বা
সেই ধর্মীয় যে কথাবার্তা এগুলা উদযাপন করা হয়। ওকে, তো ওইরকম একটা এখানে সেই হচ্ছে স্কুলের কথা বলা হয়েছে, যে স্কুল থেকে অনেক বাচ্চা কাচ্চারা সেন্ট পল ক্যাথেড্রাল, এই ক্যাথেড্রাল শব্দের অর্থ মঠ বা চার্চ, সেইখানের উদ্দেশ্যে যাচ্ছিল এবং বাচ্চারা সবাই লাইন ধরে যাচ্ছিল। সুতরাং সেই লাইনটাকে কম্পেয়ার করেছে লন্ডন ফলো, মানে লন্ডন নদীর যে স্রোত। ওকে, আর এখানে টেমস নদীর কথা ইন্ডিকেট করা হয়েছে। ওকে, যে টেমস নদীর যে স্রোত যেমন একেবারে চলমান থাকে, একই রকম এই যে যে হচ্ছে এই স্কুলটার কথা বলা হয়েছে, সেই স্কুলের বাচ্চা কাচ্চারাও সেন্ট পল ক্যাথেড্রাল উদ্দেশ্যে ওই যে একেবারে লাইন ধরে মানে ফ্লোর মতো যাচ্ছিল, ঝর্ণার মতো সোজা ভাবে যাচ্ছিল। যে ড্রেসড ইন ব্রাইট কালার্স, দে মার্চ ডাবল ফাইল সুপারভাইজড বাই গ্রে হেডেড ব্যাডলস, এবং তাদেরকে সুন্দর সুন্দর পোশাক আশাক পরিধান করানো হয়েছিল ওই বাচ্চা কাচ্চাদেরকে। এবং তাদের পেছনে ছিল কারা, বা তাদেরকে সরি তাদের সামনে ছিল কারা, হচ্ছে চার্চের যে যারা পাদ্রী থাকে তারা, মানে চার্চের পাদ্রীরা ওই বাচ্চা কাচ্চাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল, যে তোমরা এদিক মানে এদিক দিয়ে আসো বা তোমরা এইভাবে আসো আমাকে ফলো করে করে। এর পরবর্তী কিছু সিটেড ইন দ্য ক্যাথেড্রাল, দেন বাচ্চা কাচ্চারা সবাই সেই যে ক্যাথেড্রাল বা মঠ সেইখানে তারা গিয়েছে এবং গিয়ে সেখানে সবাই মিলে বসছে সমবেত হয়ে। দ্য চিলড্রেন ফর্ম এ ভাস্ট অ্যান্ড রেডিয়েন্ট মাল্টিটিউড, এবং ওখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল, এই জন্য বলছে যে অনেক পরিমাণে বা অসংখ্য পরিমাণে ওখানে বাচ্চা কাচ্চা ছিল। They remind the speaker of a company of lambs sitting by the thousands and raising their innocent hands in prayer, এবং ওখানে সেই বাচ্চা কাচ্চাদেরকে কম্পেয়ার করছে ল্যাম্বের সাথে, কারণ কি আমরা জানি ল্যাম্ব পবিত্র এবং বাচ্চা কাচ্চা হচ্ছে পবিত্র, এটা আমরা দা ল্যাম্ব কবিতা মানে পড়ছিলাম কিন্তু, যে ল্যাম্ব হচ্ছে ইনোসেন্সের সিম্বল, বাচ্চা কাচ্চারা হচ্ছে ইনোসেন্সের সিম্বল। সুতরাং ওখানে সেই অনেকগুলো বাচ্চা কাচ্চা একসাথে বসে আসছে না, কবি এটাকে ইন্ডিকেট করছে বা রেফার করছে বা কম্পেয়ার করছে কোনটার সাথে, যেন অনেকগুলা মেষ একসাথে বসে আছে এবং তারা সবাই ঈশ্বরের কাছে হাত তুলে প্রার্থনা করতেছে। তাই বলছে যে and raising their innocent hands in prayer, ওদের হাত উঁচু করছে প্রার্থনা করার জন্য। Then they began to sing, sounding like a mighty wind or harmonious thundering, while their guardians the eastmen stand by. তো হচ্ছে এর পরবর্তী এই বাচ্চা কাচ্চারা ঈশ্বরের উদ্দেশ্যে তাদের যে প্রার্থনা এগুলা করতে আরম্ভ করছে, মানে থান্ডারিং ভয়েসে বা মাইটি উইন্ডে, মানে সুন্দরভাবে গান গাচ্ছিল আর কি। এবং আশেপাশে তাদের যে গার্ডিয়ানরা ওগুলা ছিল আর কি, বা চার্চের লোকজনেরা ছিল। The speaker, moved by the pathos of the vision of the children in church, urges the reader to remember that such archangels as these are actually angels of God. তো খুবই এখানে কম্পেয়ার করছে, ওই সমস্ত প্রত্যেকটা বাচ্চা হচ্ছে কি, যে হচ্ছে এক একটা অ্যাঞ্জেল বা ফেরেশতার মতো। তার মানে দেখেন আমরা এই কবিতা কি জানতে পারছি, যে সকালবেলা মানে হোলি থার্সডের দিন বা অ্যাসেনশন দিনের দিন বেশ কিছু বাচ্চা কাচ্চাদেরকে একটা চার্চ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল আরেকটা চার্চে। ওকে, যেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল এবং যে অনুষ্ঠানে বাচ্চা কাচ্চারা যায় গিয়ে তারা সুন্দরভাবে ঈশ্বরের স্তবস্তুতি করতেছে। ওকে, তো এই হচ্ছে জাস্ট মানে আমরা যে সেই বাচ্চা কাচ্চাদের সম্পর্কে যে পজিটিভ একটা ভিউ পাচ্ছি এখানে, বা তাদের একটা ভালো দিক জানতে পাচ্ছি। বাট একটু পরে যে নেক্সট সেকশনে আমরা দেখবো এক্সপেরিয়েন্সে, এই বাচ্চাদেরকে আসলে এদেরকে দিয়ে আসলে তারা ব্যবসা করতেছে, ভন্ডামি করতেছে, চার্চের লোকজনরা ভন্ডামি উপস্থাপন করছে। ওকে, মানে ফার্স্ট সেকশনে জাস্ট বাচ্চাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তারা গডের স্তবস্তুতি করেছে, এই এই কথাবার্তাগুলি আলোচনা করা হয়েছে। এবার দেখেন নেক্সট সেকশনে কি বলা হয়েছে, হোলি থার্সডে এক্সপেরিয়েন্সেস। ভাই এটা আবার ওখানে ই করে দেন তো, কোনটা ভাইয়া? মানে উপরেটা ইনোসেন্সের এটা হুম, মানে আবার একটু সামারিটা আবার বাংলায়। বলবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এখানে বলছে যে সকালবেলা আহ, একটা দিনে, নির্দিষ্ট দিনে, যেটাকে এখানে বলছে হোলি থার্সডে বা অ্যাসেনশন ডে, সেই দিন একটা চার্চে, স্পেশালি যে চার্চে এতিম বাচ্চা কাচ্চা তাদের ওই সমস্ত একটা চার্চ থেকে বেশ কিছু বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল আরেকটা চার্চের উদ্দেশ্যে, যেখানে একটা অনুষ্ঠান হবে। সেই চার্চের নাম কি যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল? সেন্ট পল ক্যাথেড্রাল। এটা পার্টেতে আসতে পারে যে বাচ্চাদের কোন ক্যাথেড্রালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা সেন্ট পল ক্যাথেড্রালে। তো বাচ্চা কাচ্চাদেরকে একজন যাজক পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারা সোজা লাইনে লাইনে যাচ্ছিল, তাদের মানে পোশাক আশাক সুন্দর ছিল আর কি। ওকে, তো এটিকে কম্পেয়ার করেছে যে একটা ঝর্ণা ধারার সাথে বা একটা ফ্লোর সাথে আর কি। দেন ওই বাচ্চা কাচ্চারা সেই চার্চে গেছে, মানে সেন্ট পল ক্যাথেড্রালে গেছে, গিয়ে ওখানে সবাই মিলে বসে গডের উদ্দেশ্যে তাদের যে প্রার্থনা করতেছিল এবং তাদের সামনে তাদের যারা গার্ডেন এরা সবাই ছিল আর কি। তো আর ফার্স্টে বলছে ওই বাচ্চা কাচ্চারা এমন ভাবে প্রার্থনা করছিল যেন তাদেরকে এক একজনকে এক একটা অ্যাঞ্জেলের সাথে কম্পেয়ার করেছে, মানে এক একজন একটা ফ্রেশ তার মতো ছিল। বুঝছেন কি ভাইয়া, সামিয়া? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন এক্সপেরিয়েন্স আছে কি, যে দা পোয়েম বিগিনস উইথ আ সিরিজ অফ কোয়েশ্চেন। এই কবিতার এক্সপেরিয়েন্স সেকশনটা কবি একটা মানে বেশ কিছু কোয়েশ্চেন করার মাধ্যমে শুরু করছে।
হাউ হোলি ইজ দ্য সাইট অফ চিলড্রেন লিভিং ইন মিজারি ইন এ প্রসপারাস কান্ট্রি। মানে যেখানে ওই বাচ্চা কাচ্চাদেরকে জাস্ট ওই দিনটার জন্য ভালো একটা পোশাক দেওয়া হয়, ভালো কিছু খেতে দেওয়া হয়, বা ভালো জায়গায় থাকতে দেওয়া হয়। অন্য কোনো দিনই ওই চার্চের বাচ্চাদেরকে অত ভালো পোশাক দেওয়া হয় না, অত ভালো জায়গায় থাকতে দেওয়া হয় না, অত ভালো খেতে দেওয়া হয় না। মানে তাদেরকে ইউজ করা হচ্ছে, ওই দিনটায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন? আমরা যেমন দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যে মন্দির থেকে বা মসজিদ থেকে বা এতিমখানা থেকে বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া হয়, যাতে করে ওই এতিমখানাগুলো যারা চালায় তারা একটা ভালো অ্যামাউন্ট পায়, এবং ওই দিন বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে মানে সেখানে তারা ব্যবসা করায়। বাট বাচ্চা মানে যা প্রফিট অর্জন করার ওই যে যারা মানে ওখানে যারা থাকে মালিক তারাই নিয়ে নেয়। বাট বাচ্চা কাচ্চারা কিন্তু সবকিছু থেকে উপেক্ষিতই থেকে যায়। সেই দিকটার কথাই উল্লেখ করছে যে ইংল্যান্ড একটা প্রসপারাস কান্ট্রি, একটা ধনী কান্ট্রি। সেই ধনী কান্ট্রিতে যারা বাচ্চাদেরকে মেনটেন করে, সেই সমস্ত কান্ট্রিতে কেমন একটা মিজারি, মানে এই যে যে যারা চিলড্রেন আছে, এতিম বাচ্চা কাচ্চা আর কি, ওরা কতটা মিজারি বা দুঃখ দুর্দশার মতো জীবন যাপন করতেছে বা এগুলোর মধ্যে থেকে জীবন যাপন করতেছে, সেই কোশ্চেনটাই কবি শুরুতে বলছে যে ইংল্যান্ড একটা এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এখানকার এতিম বাচ্চাদের অবস্থা এমন মানে হচ্ছে মাইজারেবল কেন, কেন তারা এরকম দুর্বিষহ জীবন যাপন করছে, এগুলোর কারণ কি? কারণ হচ্ছে ওই যে চার্চের লোকজনের ভণ্ডামি, যে যারা চার্চ মেনটেন করে তারাই সমস্ত কিছু নিয়ে যায়, বাচ্চাদের কোনো কিছুই দেয় না। যে might the children's cry as they sit assembled in St. Paul Cathedral on Holy Thursday really be a song? ওই বাচ্চারা যে গান করতেছে ওটা কি আসলেই কোনো গান, নাকি তাদের কষ্টের কথা ওগুলো আসলে, মানে তাদেরকে দিয়ে গান গাওয়ানো হচ্ছে? কেন? ওই যে চার্চের লোকজনরা গান গাওয়িয়ে খুশি টুশি করে লোকজনদেরকে, মানে তাদের কাছ থেকে টাকা পয়সা আনবে এই জন্য। তো তারা অনেক সুন্দরভাবে গান গাচ্ছে, বাট কবি বলছে ওটা কি আসলে তাদের গান, নাকি তাদের দুঃখের কথা, যে তারা যে নির্যাতিত হচ্ছে সেইটার কথা তারা গানের মাধ্যমে এক্সপ্রেস করতেছে। ক্যান ইট বি এ সং অফ জয়? এটা কি কোনো ভালো গান হইতে পারে বা আনন্দের গান হইতে পারে? কখনোই না। কারণ তাদেরকে দিয়ে এখানে ব্যবসা করানো হচ্ছে এবং তাদেরকে আসলে নির্যাতিত মানে নির্যাতন করা হচ্ছে, সুতরাং এটা কোনো song of joy হইতে পারে না। The speaker's own answer is that the destitute existence of so many children impoverish the country no matter how prosperous it may be on the other ways। তো কবি এখানে বলছে এই দেশ এত উন্নতি করতেছে, বাট এই সমস্ত বাচ্চাদের অবস্থা তো একটু উন্নতি করতেছে না, তো মানে একটা দেশ উন্নতি হতে আসলে তার লাভ কি? মানে যদি সেই দেশের লোকজনেরই এইরকম হচ্ছে নির্যাতিত হয়, তাহলে সেই দেশ উন্নতি হতে কোনো লাভ নাই। যে ফর দিস চিলড্রেন দ্য সান ডাজ নট শাইন। কারণ যে বাচ্চারা এখানে আছে তারা কি আমাদের কাছে সূর্য সন্তানের মতো, তারাই যদি আলোকিত না হয়, মানে তারাই যদি সুযোগ সুবিধা না হয়, তাহলে দেশ উন্নতি হয়ে লাভ কি? মানে কোনো লাভ হবে না। যে অল হ্যাঁ এটা বলছে যে দ্য ফিল্ডস ডু নট বিয়ার অল পথস আর থর্নি অ্যান্ড ইট ইজ অলওয়েজ উইন্টার। সুতরাং তারা যে জীবন যাপন করছে এটা কেমন জীবন? শীতকালীন জীবন। মানে বলা হয়েছে যে যারা কষ্টসাধ্য জীবন যাপন করতেছে, ওকে, এবং তাদের জীবনটা অনেক কাঁটাযুক্ত, ওকে। মানে এই কবিতায় ওই যে চার্চের লোকজনের যে বাচ্চাদেরকে নিয়ে আসছে আমরা সেটা দেখছি, ইনোসেন্সে জাস্ট তারা মানে গান টান গাচ্ছে, অনেক ভালো একটা দিক। বাট এর পরবর্তীতে সেকশনে বলা হয়েছে আসলে ওদেরকে আজকের দিনে একটু ভালো যা কিছু দেওয়া হবে, এরপরে আবার ওদের আগের জীবনে ফিরে যেতে হবে, সেখানে তাদের বিন্দু মাত্র সুযোগ সুবিধা নাই, ওকে। অথচ ইংল্যান্ড একটা মানে এখানে ইংল্যান্ড বলতে সমস্ত কান্ট্রির কথাই বলা হয়েছে, সেখানে বাচ্চা কাচ্চা এরকম নির্যাতিত হচ্ছে, ঠিক আছে? অনেক মন্দির অনেক মসজিদ এরকম মানে অ্যাভেলেবেল আছে আর কি, যে বাচ্চা কাচ্চাদের দেখতে নির্যাতন করা হয়, ওদেরকে দিয়ে কাজ করে। মানে এমন অনেক মাদ্রাসা আছে যে যেখানে দেখা যায় যে, আবার কেউ পার্সোনালি না, আমি জাস্ট মানে এক্সাম্পল দেওয়া, অনেক মন্দির এরকম আছে হয়তো, যে হচ্ছে ঈদের দিনও বাচ্চা কাচ্চাদেরকে ছুটি দেওয়া হয় না, ওদেরকে দিয়ে ওই যে যে হচ্ছে কি বলে ওটাকে মানে যে কোরবানির যে চামড়া টামড়া এগুলো কালেক্ট করা, অথচ ওই একটা দিন মানে যে একটা বাচ্চা হিসেবে ওদেরও তো ইচ্ছে হয় যে মা বাবার সাথে থাকা। বাট এগুলা নিয়ে অনেক লেখালেখি হয় আর কি, দেখলাম। মানে এই জন্য উদাহরণটা দিলাম আর কি, যে ওই দিনটার জন্য ওদেরকে ছুটি দেওয়া হয় না। এবং যারা কিনা ওদেরকে মেনটেন করে তারা বলে এটা নাকি হচ্ছে তাদের কর্তব্য, ওকে। বা যারা কিনা তাদেরকে মেনটেন করে, মানে এক কথায় লিড দেওয়ার ক্ষমতা তৈরি করা আর কি, এগুলা যাই হোক। আসলে ওগুলো কি ভন্ডামি টোটালি। আবার মানে অন্যদের অন্য মতামত থাকতে পারে, তো এই কবিতা ওইরকম একটা ভিউ পয়েন্ট কবি শেয়ার করছে, যেখানে আমরা ইন্ট্রোডাকশনে মানে ইনোসেন্ট সেকশন দেখলাম যে বাচ্চা কাচ্চাদের মানে নিয়ে যাওয়া হচ্ছে একটা গান করার উদ্দেশ্যে, বাস এতটুকুই, মানে একটা ভালো দিক। বাট এই এক্সপিরিয়েন্স এসে আমরা দেখলাম ওই বাচ্চা কাচ্চা আসলে ইউজ করা হচ্ছে, যারা তাদেরকে মেনটেন করে সেই চার্চের লোকজনেরা বাচ্চা কাচ্চাদের নিয়ে যাচ্ছে অন্য কোনো জায়গাতে গান গাওয়ার উদ্দেশ্যে বা একটু অনুষ্ঠান করার উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য, এবং সেইখানে তাদেরকে ইনভাইট করেছে, ওরা বিভিন্ন দান দক্ষিণা করবে, যেগুলো ওই লোকজনরাই সব নিয়ে যাবে বাচ্চা কাচ্চাদের, মানে হচ্ছে সবকিছু উপেক্ষিতই রাখবে তারা, ওকে। সুতরাং বাচ্চা কাচ্চা নির্যাতিত জীবন যাপন করে, সো বাচ্চা কাচ্চারা যে গান গাচ্ছে এটা আসলে তাদের জয়ের গান না, এটা তাদের দুঃখের গান। আসলে তারা মানে
এখানে বর্ণনা করতেছে, সেটাই কবি এখানে মূলত বলতে চাইছে। ওকে, তো এখানে ওই যে যে দেখেন যে ইংরেজি সামারি যে বাংলা সামারি, তো ওগুলো লিখে দেওয়া আছে। এই কবিতায় কবি মূলত খ্রিস্টান চার্চে বাচ্চাদের উপর হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরছেন। কবি বলেছেন যে বাচ্চাদেরকে ভাড়া করে আনা হতো ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য। এই সমস্ত নিষ্পাপ বাচ্চাদের মা বাবারা ভাবতো তারা তাদের বাচ্চাদের সাথে সঠিক কাজটি করতো, অথচ চার্চের যাজকদের হাতে বাচ্চারা নির্যাতিত হতো, প্রতিনিয়ত বাচ্চাদেরকে দিয়ে জোর করে বিভিন্ন রকমের কাজ করানো হতো। রাজা কিংবা চার্চের যাজকগণ বাচ্চাদের এই দুর্দশার কথা জানলো, তারা ছিল সম্পূর্ণ উদাসীন। যেহেতু দুটো কবিতা থিম একই, জন্য একসাথে সামারিটা লেখা দেওয়া হয়েছে। তো হোলি থার্সডে সম্পর্কে কি মানে আর কোনো সমস্যা আছে, নাকি এটা ভালো মতো বুঝতে পারছেন? দুই সেকশন, একটা ইনোসেন্স এক্সপেরিয়েন্স। অদিতি আর হচ্ছে সামিয়া ভাইয়া, সমস্যা থাকলে? না ভাইয়া। ওকে, তো আজকে এই দুইটা মানে এই চারটা কবিতা থাক, এবার আমরা পার্টে দেখি এখানে কোন কোন পার্টে আছে। যাদের কাছে সেট সাজেশন আছে সেট সাজেশন ওপেন করেন। অদিতি, আপনার কি নতুন সেট সাজেশন আছে? না স্যার। আচ্ছা, না থাকলে আমি ছবি তুলে দিচ্ছি, বাট যত দ্রুত সম্ভব একটা সেট সাজেশন নিয়ে নিন, কারণ এখন হচ্ছে ক্লিপ গুলো মার্কিং করে দেওয়া হচ্ছে, তো তাহলে সুবিধা হবে পরবর্তীতে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়লে আশা করা যায় কেমন থাকবে পার্টে। আচ্ছা, আমি ছবি তুলে দিচ্ছি। হয়নি হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন যে হচ্ছে এটা গতকালকে পড়ছিলাম, দালাম দালাম বলছে আজকে চিমনি সুপার থেকে। আচ্ছা, তো চিমনি সুপারে ফার্স্টে যেটা আছে, চিমনি সুপারে হচ্ছে যাদের কাছে হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোটের কত পেজ? এটা 98 পেজ মেবি, হ্যাঁ 98 পেজে হোয়াট ইজ এ চিমনি সুইপার। এটা তো বেশি ইম্পর্টেন্ট না, না পড়লেও চলবে। যে চিমনি সুইপার ইজ এ ইয়াং বয় হু ওয়াজ সেন্ট আপ এ চিমনি উইথ এ ব্রাশ টু সুইপ। মানে চিমনি সুইপার একটা বাচ্চা যাকে একটা ব্রাশ দিয়ে পাঠানো চিমনি সুইপ করার জন্য। সুইপ মানে চিমনির কালি, যে হচ্ছে যে কালি থাকে ওইগুলো হচ্ছে সুইপ করা বা ঝাড়ু দেওয়ার জন্য। দ্যাট হ্যাড অ্যাকুমুলেটেড অন দ্য ইনার ওয়ালস অফ দ্য চিমনি, যেগুলো চিমনির হচ্ছে যে মানে চুল থেকে চুলের গায়ে লেগে থাকে। এটা অতটা ইম্পর্টেন্ট না পড়লে চলবে। 2 নম্বরে বলছে হুইচ টম ডেক্রি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা 3 স্টার দেওয়া। তো বলছে টম ডেক্রিকে আমরা কিন্তু সামারিতে দেখছিলাম যে টম ডেক্রি সে একজন ফেলো চিমনি সুইপার, মানে সেও এই কবিতার স্পিকারের মতো একজন চিমনি সুইপার। এরপর 3 নম্বরে বলছে যে হোয়াই আর দ্য হেডস অফ চিমনি সুইপার শেপ, কারণ তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়তো, এটা 1 স্টার দেন। কারণ তাদের মাথায় মানে চুলে আগুন লেগে যায়, এই জন্য যে দেয়ার হেডস আর শেপ ইন অর্ডার টু অ্যাভয়েড রিস্ক অফ দেয়ার হেয়ার ক্যাচিং ফায়ার, যাদের চুলে আগুন লেগে যেত এই জন্য, মানে এই যে
রিস্কটা এটা অ্যাভয়েড করার জন্য তাদের মাথাটা শেপ করে দেওয়া হয়তো। এরপরে হোয়াই ইজ টম হিয়ার কম্পেয়ার টু দ্য উল অফ ল্যাম্ব, এটা লাগবে না যে টমের ল্যাম্বকে কেন হচ্ছে উলের ল্যাম্বের সাথে কম্পেয়ার করা হয়েছে, কারণ হচ্ছে যে ইনোসেন্স, টম একটা বাচ্চা, সেও যেমন ইনোসেন্ট, একটা ল্যাম্ব বা ভেড়া সেও ইনোসেন্ট, এই জন্য মানে টমকে সেই ল্যাম্বের সাথে কম্পেয়ার করা হয়েছে। ওকে, এটা লাগবে না। এরপরটা দেখেন, তো বলছে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম সিমলি চেপার, এটা 2 স্টার দেন, ভালো ইম্পর্টেন্ট আছে। এই কবিতার মোরাল কি, যে দ্য মোরাল অফ দ্য পোয়েম ইজ দ্যাট নো হার্ম কামস টু হিম হু ডাজ নট নেগলেক্ট হিজ ডিউটিজ, যে যে ব্যক্তি তার ডিউটি বা কর্তব্যকে নেগলেক্ট করে না, তাকে কোনো প্রকার মানে কেউ কোনো ক্ষতি করতে পারে না। মানে এই কবিতায় আমরা যেমন লাস্ট দেখছি যে যারা বাচ্চা কাছে তারা হ্যাপি মনে চলে গেছে কাজ করার জন্য, কারণ কবিতায় খুবই সান্ত্বনা দিয়েছে তাদেরকে যে তোমরা যদি ঠিকমতো কাজ করো ঈশ্বর তাদের মানে তোমাদেরকে পুরস্কৃত করবে, তার মানে যে তার কাজটা ঠিক মতো করে তার কোনো ক্ষতি হয় না বা তার কোনো সমস্যা থাকে না, এটা হচ্ছে কবিতার মোরাল। ওকে, বা শিক্ষা যেটা। এরপরে 30 নম্বর, যেটা হচ্ছে 23 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার, যে হোয়াট ডিড টম ডেকটি সি ইন হিজ ড্রিম, সে তার স্বপ্নে কি দেখছিল, যে টম স ইন হিজ ড্রিম দ্যাট থাউজেন্ড অফ হিজ ফেলো সুইপার্স লকড আপ ইন এ ব্ল্যাক কফিন, টম দেখছিল যে তার মতো হাজার হাজার বাচ্চারা এরকম একটা ব্ল্যাক কফিনে আটকে আছে। এন্ড দেন দেয়ার কামস অ্যান এঞ্জেল, পুরো তখন একজন ফেরেশতা আসছে উইথ এ ব্রাইট কে, একটা সোনালী চাবি নিয়ে, হু ওপেন্স দ্য কফিনস এন্ড সেটস দেম অল ফ্রি, যে তাকে মুক্ত করে দিয়েছে এবং তারা সবাই মুক্ত হয়ে গেছে। ওকে, এটা হলো চিমনি সুইপার। এরপর এটা ভাই এটা তো আর শর্ট করা যাইবে না, এটা তো সবই লেখা লাগবে। শর্ট, একেবারে শর্ট লিখতে চাইলে হচ্ছে কফিন পর্যন্ত লিখতে পারেন, বাট যে এটাতে মিনিংটা এক্সাক্ট হয় না আর কি। ওকে, এখানে বলছে টম তার স্বপ্নে কি দেখছে, যে স্বপ্ন দেখছে তারা সবাই মিলে একটা কফিনের মধ্যে আটকা আছে, আর একটু দেখছে যে সেখানে একজন অ্যাঞ্জেল আসে, সে যে তাদেরকে মুক্ত করে দেয়। ওকে, সুতরাং সম্পূর্ণটি লেখা লাগে না। আচ্ছা, এরপরে দেখেন আছে কোনটা, এরপরে এইটার হচ্ছে নার্সের সং না, এরপর একবার হোলি থার্সডেটা দেখাই যায়। বলছে হোয়ার ওয়ার দ্য চিলড্রেন অফ দ্য সিলেটি স্কুল গোয়িং টু হোলি থার্সডে, মানে তারা কোথায় যাচ্ছিল, ওই যে আমি বলছিলাম যে সেন্ট পল ক্যাথেড্রাল, এটা 1 স্টার। 2 নাম্বার বলছে হোয়াই ওয়ার দ্য চিলড্রেন ওয়ার গোয়িং টু সেন্ট পল ক্যাথেড্রাল, কেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, কেন যাতে করে গডের কাছে একটা অফ মানে প্রেয়ার অফার করা যায়, যে দে আর গোয়িং টু সেন্ট পল ক্যাথেড্রাল টু অফার থ্যাঙ্কস টু গড, গডকে থ্যাঙ্কস জানানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তাদেরকে, এটা লাগবে না। পরের পেজে দেখেন কি বলছে, হাউ আর দ্য চিলড্রেন গোয়িং টু সেন্ট পল ক্যাথেড্রাল, তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই যে লাইনে লাইনে করে, এটা এটা ইম্পর্টেন্ট না, না পড়লেও চলবে। এরপরে 34 নাম্বার, হোয়াই আর দ্য চিলড্রেন গোয়িং টু সেন্ট পল ক্যাথেড্রাল টু অফার থ্যাঙ্কস টু গড, কেন নিয়ে যাওয়া হচ্ছিল, এটা লাগবে না। এরপরে 35 নাম্বারটা মোটামুটি আছে, যে হোয়াট ডু দ্য হোয়াইট ওয়ান্স ডু দ্য চার্চ অফিসিয়াল সিম্বলাইজ, এখানে ওই যে চার্চের যারা মানে যে যাজক ছিল তার হাতে একটা রড ছিল, ওকে, বা ওয়ান্স, এর ওয়ান মানে লাঠি, সেটা দ্বারা কোনটাকে সিম্বলাইজ করা হয়েছে, যেহেতু হোয়াইট ছিল তার মানে এটা পিউরিটির, মানে হোয়াইট কালারটা হচ্ছে পিউরিটির সিম্বল, বাট এই যে লাঠি মানে ওয়ান্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে নির্যাতনের সিম্বল। তো এখানে বলছে যে the color of the wand symbolizes purity but wands are used to hit the children if they disobey the charge of Jesus, যদি বাচ্চা কাচ্চারা কথা না শুনে তাহলে তাদেরকে ওয়ান্ড দিয়ে মারা হয়, তার মানে এটা কি নির্যাতনের সিম্বল। ভাই এটা একটু ছোট করে দেন। দেখি এটাকে ছোট করা যায় এইভাবে, যে অলদো হচ্ছে the color of the wands ভাই symbolizes, লেখি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি লিখে দিচ্ছি, ওয়েট করেন, এটা 2 স্টার দেন। আচ্ছা আমি হচ্ছে আহ, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ ওইখানে লিখে দিচ্ছি, ওয়েট করেন। দেখেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিখেছি যে দ্য ফ্রেজ হোয়াইট ওয়ান্স ছিল না, হ্যাঁ হোয়াইট ওয়ান্স সিম্বলাইজেস দ্য সাপারেশন অফ দ্য চিলড্রেন, যে বাচ্চাদের উপর নির্যাতনকে এখানে ওয়ান দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে, অলদো ইটস হোয়াইট
কালার সিম্বলাইজ করে, যদিও এটা হোয়াইট কালার দ্বারা পবিত্রতাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, এরপরে 36 নাম্বার লাস্ট ইয়ার আসছে, লাগবে না। বলছে হোয়াই আর দা চিলড্রেন কল্ড দ্য মাল্টিটিউড অফ ল্যাম্পস, যেটা লাগবে না, কারণ তারা অনেক পরিমাণে ছিল, এই জন্য তাদেরকে ল্যাম্পের সাথে কম্পেয়ার করা হয়েছে আর কি, তাই বলছে। এবার বলছে হোয়াট ডু দ্য সিটস অফ হেভেন রেফার টু, সিটস অফ হেভেন রেফার টু করছে কি, অ্যাঞ্জেলিক সিট অফ অ্যারাউন্ড দ্য থ্রোন অফ গড, মানে গডের কি গডের আশপাশে যে সমস্ত ফেরেশতারা থাকার যে বা বসার যে জায়গা, এটাকে সিটস অফ হেভেন বলে, যেটাও লাগবে না, ইম্পর্টেন্ট না। 39 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, 1 স্টার দেন। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম হোলি থার্সডে, এটার মোরাল কি? তো বলছে the moral of the poem is to show sympathy to any child who comes to get help because turning away the child means turning away an angel, মানে এখানে বাচ্চা কাচ্চাদেরকে দ্বারা অ্যাঞ্জেল কে ইন্ডিকেট করা যায়, তার মানে বাচ্চা কাচ্চাদেরকে আমাদের সিম্পাথি দেখানো দরকার, যদি সিম্পাথি না দেখি তাদেরকে তাড়িয়ে দিই, তার মানে একজন ফেরেশতাকে তাড়িয়ে দেওয়া হবে, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, এরপরে হুম আর দ্য চিলড্রেন কম্পেয়ার টু ইন দ্য পোয়েম হোলি থার্সডে, যেখানে বাচ্চাদের সাথে কাকে কম্পেয়ার করা হয়েছে, তো এখানে ল্যাম্প এবং অ্যাঞ্জেল, এটা 1 স্টার দেন। যে এখানে বাচ্চাদেরকে কাদের সাথে কম্পেয়ার করেছে, ফ্লাওয়ারের সাথে, ল্যাম্বের সাথে এবং অ্যাঞ্জেলের সাথে। এরপরে হোয়াট ডাজ ব্লেক ক্রিটিসাইজ হোলি থার্সডে, এখানে সে কোনটাকে সমালোচনা করছে, রিলিজিয়াস হিপোক্রেসি, এটা 3 স্টার দিয়ে একটা কোশ্চেন। ওকে, যে সেখানে চার্চের ভন্ডামিকে স্যাটারাইজ করছে বা ব্যঙ্গ বিদ্রুপ করছে, এটা 3 স্টার। এরপরে হোয়াট ইজ হোলি থার্সডে, এটাও 3 স্টার। হোলি থার্সডে কি, দ্য অ্যাসেনশন ডে, দ্যাট ইজ অন দ্য ডে ক্রাইস্ট রোজ ফ্রম হিজ গ্রেভ এন্ড অ্যাসেন্ট টু হেভেন, মানে যেদিন খ্রাইস্ট সে তার কবর থেকে জেগে উঠে তার ফাদারের কাছে মানে হেভেনে চলে গেছিল, ওই দিনটাকে বলা অ্যাসেনশন ডে। আচ্ছা, এটা গেল চিমনি সুইপার আর হোলি থার্সডে। এবার এক্সপেরিয়েন্স সেকশনে যান। এক্সপেরিয়েন্স সেকশনে কি আছে? টাইগার হইছে, চিমনি সুইপার। 58 নম্বর কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড উইপ মিন, যেটা লাগবে না, উইপ মানে কান্না করা। হাউ ডাজ দ্য চিমনি সুইপার ক্রাই, উইপ উইপ, কিভাবে তারা কান্না করে, এখানে বলছে দ্য চিমনি সুইপার ক্রাইস উইপ উইপ ইন এ স্যাড টোন, মানে দুঃখের একটা টোনে তারা কান্না করে আর কি। এরপরে হোয়ার আর দ্য প্যারেন্টস অফ দ্য চিমনি সুইপার, তারা কোথায়, মানে চিমনি সুইপার যারা তাদের সেই সমস্ত চিলড্রেনদের মা বাবারা কোথায় যায়, চার্চে যায়, এটাও লাগবে না, অত বেশি গুরুত্বপূর্ণ না। হোয়াই হ্যাভ দ্য প্যারেন্টস অফ দ্য চিমনি সুইপার গো টু চার্চ, কেন তারা চার্চে যায়, টু প্রে, মানে প্রার্থনা করার জন্য, এটা 1 স্টার দেন। এরপর বলছে হু আর রেসপন্সিবল ফর দ্য মিজারিস অফ দ্য চিমনি সুইপার, এটা 1 স্টার। যে চিমনি সুইপার যে দুর্দশা, এগুলোর জন্য কে দায়ী বা কারা দায়ী, যে গড দায়ী, তারপরে হচ্ছে গডের যারা অনুসারী মানে যারা প্রিস্ট আর কি, তারা দায়ী, এবং হচ্ছে একটা রাজ্যের রাজা দায়ী। ওকে, তার মানে গড, প্রিস্ট, কিং, এরা সবাই চিমনি সুইপারদের দুঃখ দুর্দশার জন্য দায়ী। এরা চাইলে কিন্তু মানে তাদের দুঃখ দুর্দশা দূর করতে পারে, কিন্তু কেউ আসলে করে না। ওকে, এরপর হোয়াই ডিড দ্য চিমনি সুইপার ক্রাই উইপ, এটা 2 স্টার দেন, যে সে কেন কান্না করতেছিল, 2 স্টার। যে দ্য চিমনি সুইপার ক্রাইস উইপ উইপ টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য পারসন হু নিড হিজ সার্ভিস, মানে যে সমস্ত ব্যক্তিবর্গের হচ্ছে চিমনি সুইপারদের দরকার আছে তাদের অ্যাটেনশন নেওয়ার জন্য, যে তোমরা আসলে যেটা করছো এটা ঠিক না, আমাদের সাথে যেটা করো এটা আসলে একটা অনুচিত কাজ। ওকে, সুতরাং তাদের অ্যাটেনশন নেওয়ার জন্য তারা এরকম কান্না করেছিল, উইপ উইপ করে। এরপরে বলছে হাউ ডাজ দ্য চিমনি সুইপার ক্রাই, তারা কিভাবে কান্না করেছিল, উইপ উইপ, এটা সেই 63 64 প্রায় একই রকম কিন্তু। ওকে, একটা পড়লে হয়ে যাবে, যে তারা উইপ উইপ করে কান্না করতেছিল। উইপ মানে হচ্ছে বোঝায় ডুকরে ডুকরে কান্না করা, মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা বোঝায়। এটা গেল চিমনি সুইপার এক্সপেরিয়েন্স। এরপর আছে একটা হোলি থার্সডে, না এটা নেক্সট পেজে আছে, হোলি থার্সডে। হাউ ইজ দ্য টাইটেল হোলি থার্সডে আইরনিক, এটা 1 স্টার দেন। যে এটা আইরনিক, মানে কবিতার টাইটেলটা আইরনিক কেন? আচ্ছা, এটা লিখতে পারেন যে হচ্ছে ফার্স্ট লাইন লিখবেন, দেয়ার ইজ এ কন্ট্রোলিং আইরনি ইন দ্য টাইটেল অফ দ্য পোয়েম, কবিতার টাইটেলে একটা আইরনি আছে। এরপরে লাস্ট লাইন, বাই ইমপ্লিকেশন হোয়াট উই সি ইজ নট হোলিনেস বাট হিপোক্রিসি। ওকে, যে এই কবিতাতে আমরা যেটা দেখি সেটা আসলে হোলিনেস না, বরঞ্চ মানে এখানে ভন্ডামি উপস্থাপন করেছে। তার মানে আমরা যদিও টাইটেলে হোলি শব্দটা দেখি, বাট আসলে এখানে হোলিনেস না, বরঞ্চ ভন্ডামিকে ইন্ডিকেট করেছে, এই জন্যই এই কবিতার টাইটেলটা আইরনিক। ফার্স্ট লাইন আর লাস্ট লাইন লিখলে হবে। ওকে, এই যে যে মাঝখান লাইন এটা লাগবে না লেখা। এরপরে 70 নম্বর কি বলছে, হোয়াট ইজ নট হোলি থিং, এটা লাগবে না। এরপরে 71 নম্বর 1 স্টার, হোয়াট ডাজ উইন্টার সিম্বলাইজ, উইন্টার সিম্বলাইজ করে কি, হোপলেসনেস বা আশাহীনতাকে। হোয়াট ডাজ ইটারনাল উইন্টার রেফার, ইটারনাল উইন্টার রেফার কি, এটা 1 স্টার অথবা 2 স্টার দেন, এটা হচ্ছে 2 স্টারই দেন, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ইটারনাল উইন্টার মিন্স এভারলাস্টিং পিরিয়ডস অফ ডেথ, কোল্ডনেস এন্ড ডেকে, মানে মানুষের যে মৃত্যু বা যন্ত্রণা এগুলাকে ইন্ডিকেট করা হয়েছে ইটারনাল উইন্টার দ্বারা।
এরপরে 73 নাম্বার লাগবে না, 74 নাম্বার হাউ ডাজ দ্য হোলি থার্সডে অফ দ্য এক্সপেরিয়েন্স ভিজন ডিফার ফ্রম দ্য ইনোসেন্স ভার্সন, এটা লাগবে না। ঠিক, যেখানে বলছে দুইটার মধ্যে পার্থক্য কথা, তো বলছে the lines of the experience version are shorter, more exclamatory sentence and interrogative, and there are no round system। মানে আমরা এক্সপেরিয়েন্স এটা কি দেখি, লাইনগুলো ছোট ছোট কোন কি এক্সক্লামেটরি সেন্টেন্স না ইন্টারোগেটিভ আছে এরকম টাইপের আগে, ঠিক আছে, এটা লাগবে না, ইম্পর্টেন্ট না। তো এইগুলোই আগামী ক্লাসে থাকবে পড়া, এই যে হচ্ছে চিমনি সুইপার আর হোলি থার্সডে দুই সেকশনের যে পার্ট, এগুলো মার্কিং করে দিয়েছি, এখান থেকে আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করব। প্লাস নন মেজর আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম বোধহয় হচ্ছে সংবিধান থেকে, আজকে দেখেন সরকারের শ্রেণী বিভাগ 2 নাম্বার চ্যাপ্টার 481 পেজে যেটা আছে, আমি মার্কিং করে দিচ্ছি কোনটা এখান থেকে গুরুত্বপূর্ণ। ভাই প্রথম অধ্যায় এই দুইটা পড়লেই হবে? হ্যাঁ ভাইয়া, ফার্স্ট অধ্যায় দুইটা পড়লেই না, পার লাগবে না। আর যদি চান তাহলে হচ্ছে 8 নাম্বারটা পড়তে পারেন, এটা 1 স্টার, যে সুপরিবর্তন ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখা, এটা 1 স্টার যদি চান 8 নাম্বারটা ফার্স্ট চ্যাপ্টারে। আর না পড়লেও চলবে, সমস্যা নাই। এর পরবর্তীতে 2 নাম্বার চ্যাপ্টার সরকার শ্রেণী বিভাগ না, ছয় নাম্বার গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ লেখো। এরপরে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কি, এটা 1 স্টার। হ্যাঁ, জাস্ট এখান থেকে এই তিনটা পড়লেই হবে, ওকে, আর লাগবে না। যে গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখা, এটা যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ কি, আর সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কি। ওকে, আগামী ক্লাস থেকে এইগুলাই হচ্ছে সলভ করে আসেন। আর এরপর থেকে আমরা বোধহয় আরো বোধহয় কটা আর মেবি হচ্ছে 3টা কবিতা আছে, আগামী ক্লাসে আমরা এটা কমপ্লিট করে দেবেন, তাহলে এই উইলিয়াম ব্লেকের কবিতাগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা।